আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। সকলের সুস্থতা কামনা করে আজকের আলোচনা শুরু করতে যাচ্ছি। আমি মোহাম্মদ মুরাদ হোসেন। আজকের আলোচ্য বিষয় বাট্টা সংক্রান্ত লেনদেন। আজকের আলোচনার পর কারবারি বাট্টা ও নগদ বাট্টা অর্থাৎ বাট্টা সংক্রান্ত সকল লেনদেনে জাবেদা খুব সহজেই করতে পারবে। আলোচনার শুরুতেই তোমাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবে, যাতে করে পরবর্তী ভিডিওটি আপলোড হওয়ার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাও এবং ভিডিওটি দেখতে পারো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আলোচনার পূর্বে তোমাদেরকে অবশ্যই জানতে হবে বাট্টা কত প্রকার। বাট্টা দুই প্রকার, কারবারি বাট্টা, নগদ বাট্টা। কারবারি বাট্টা আবার দুই প্রকার, ক্রয় বাট্টা, বিক্রয় বাট্টা। নগদ বাট্টাও দুই প্রকার, প্রাপ্ত বাট্টা, প্রদত্ত বাট্টা। তো বাট্টা সংক্রান্ত বিস্তারিত আলোচনা আমার আগের একটি ভিডিওতে আপলোড করা আছে। তোমরা ইউটিউবে সার্চ অপশনে যে MURAD 24FKD লিখে যদি সার্চ দাও আমার ওই ভিডিওটি পেয়ে যাবে, অথবা ইউটিউব লিঙ্কটা এখানে দেয়া আছে এবং ডেসক্রিপশন বক্সেও দেয়া আছে। আমার সাজেস্ট থাকবে অবশ্যই বাট্টা সংক্রান্ত আগের ভিডিওটি দেখে তারপরে আজকের ভিডিওটি দেখবে, তাহলে তোমরা আজকের ভিডিও থেকে বেশি উপকৃত হতে পারবে। ক্রয় বাট্টার সম্পর্ক হলো ক্রয়ের সাথে, আর বিক্রয় বাট্টার সম্পর্ক হলো বিক্রয়ের সাথে। প্রাপ্ত বাট্টার সম্পর্ক হলো পাওনাদার বা প্রদেয় হিসাবের সাথে, আর প্রদত্ত বাট্টার সম্পর্ক হলো দেনাদার বা প্রাপ্য হিসাবের সাথে। এই যে সম্পর্কটা, কোন বাট্টার সম্পর্ক কার সাথে, এই সম্পর্কটা অবশ্যই তোমাদের মনে রাখতে হবে। এই যে কারবারি বাট্টা কখনো হিসাবভুক্ত করতে হয় না, এই কারণে কারবারি বাট্টার কখনো জাবেদা দিতে হবে না। প্রাপ্ত বাট্টা কি হবে? প্রাপ্ত বাট্টা সবসময় ক্রেডিট, আর প্রদত্ত বাট্টা সবসময় কি হবে? ডেবিট। প্রাপ্ত বাট্টা ক্রেডিট। কেন ক্রেডিট? কারণ হলো প্রাপ্ত বাট্টা হলো আয় হিসাব। তাহলে প্রাপ্ত বাট্টা যে ক্রেডিট, তাহলে ডেবিট কি হবে প্রাপ্ত বাট্টার সাথে? প্রাপ্ত বাট্টার সাথে ডেবিট হবে পাওনাদার হিসাব অথবা প্রদেয় হিসাব। প্রদত্ত বাট্টা ডেবিট। কেন ডেবিট? কারণ হলো প্রদত্ত বাট্টা ব্যয় হিসাব। তাহলে প্রদত্ত বাট্টা ডেবিট, তাহলে প্রদত্ত বাট্টার সাথে ক্রেডিট কি হবে? দেনাদার বা প্রাপ্য হিসাব হবে ক্রেডিট। এরপর যে আমরা বাট্টা সংক্রান্ত কিছু লেনদেন দেখে আসি। মৌয়ের নিকট পাওনা 22,000 টাকার পূর্ণ নিষ্পত্তিতে 20,000 টাকা পাওয়া গেল। বাট্টা প্রদান 1,000 টাকা। বাট্টা প্রাপ্তি 1500 টাকা। মিলিকে তার পাওনা 10,000 টাকার পূর্ণ নিষ্পত্তিতে 8,800 টাকা প্রদান করা হলো। হাসানের নিকট হতে পণ্য ক্রয় করা হয়েছিল, তার 5,000 টাকার হিসাব 4,700 টাকায় নিষ্পত্তি করা হলো। 6 ক, লাবণীর নিকট হতে 10,000 টাকা মূল্যের পণ্য 5% বাট্টায় ক্রয় করা হলো। 6 খ, লাবণীকে তার পাওনা 2% বাট্টায় পরিশোধ করা হলো। 7 ক, ইমামের নিকট 12,000 টাকা মূল্যের পণ্য 10% বাট্টায় বিক্রয় করা হলো। 7 খ, ইমামের নিকট হতে তার মোট দেনা 2% বাট্টায় আদায় করা হলো। 8 ক, পপির নিকট 22,000 টাকা মূল্যের পণ্য 10% বাট্টায় বিক্রয় করা হলো। 8 খ, পপির নিকট হতে তার মোট দেনা 2% বাট্টায় নগদে 40% ও চেকে বাকি টাকা আদায় করা হলো এবং এই চেকটি সাথে সাথে ব্যাংকে জমা দেওয়া হলো। এই যে কয়েকটা লেনদেন আমরা এখানে দেখলাম, আজকের আলোচনার পর এই লেনদেন সহ বাট্টা সংক্রান্ত সব লেনদেনে জাবেদা তোমরা নিজেরাই করতে পারবে এবং কারো কোনো সাহায্য নিতে হবে না। তো প্রথমে আমরা প্রদত্ত বাট্টা নিয়ে আলোচনা করব এবং প্রদত্ত বাট্টার জাবেদাগুলা কেমন হবে চলো একটু দেখে আসি। বাট্টা প্রদান 1,000 টাকা।
তো জাবেদা করার আগে পূর্বের মতো আমরা অবশ্যই জাবেদার ছক করে নেব। তারিখ, বিবরণ, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, বার্তা প্রদান। তো বার্তা প্রদানের সাথে সম্পর্ক কার? অবশ্যই দেনাদার বা প্রাপ্য হিসাবের। তাহলে বার্তা প্রদান করলে জাবেদা কি হবে? প্রদত্ত বার্তা হিসাব ডেবিট 1000 টাকা, আর দেনাদার হিসাব ক্রেডিট 1000 টাকা। শিক্ষার্থী বন্ধুরা, একটা কথা এখানে মনে রাখবা, বার্তার সাথে কিন্তু নগদের কোনো সম্পর্ক নাই। অর্থাৎ বার্তা ডেবিট হলে কখনো নগদান হিসাব ক্রেডিট হবে না, আবার বার্তা যদি ক্রেডিট হয় কখনোই নগদান হিসাব বা ব্যাংক হিসাব ডেবিট হবে না। এই কথাটা মনে রাখবা। তাহলে হিসাব সমীকরণে আমাদের প্রভাব কি হবে? প্রদত্ত বার্তা হিসাব, ব্যয় হিসাব, ব্যয় বৃদ্ধি, ব্যয় বৃদ্ধি পাইলে হয় ডেবিট। দেনাদার হিসাব, সম্পদ হিসাব, সম্পদ হ্রাস পাইলে হয় ক্রেডিট। এই যে ব্যয় হিসাব, ব্যয় বৃদ্ধি পাইলে কি হবে? মালিকানা সত্ত্ব হ্রাস পাবে। আর প্রাপ্য হিসাব, দেখো বন্ধুরা, প্রাপ্য হিসাবটা কোথায় হচ্ছে? দেনাদারের পরিবর্তে আমরা প্রাপ্য হিসাব লিখতে পারি। পরের উদাহরণে আমরা চলে যাই। মৌয়ের নিকট পাওনা 22,000 টাকার পূর্ণ নিষ্পত্তিতে 20,000 টাকা পাওয়া গেল। দেখো এখানে পূর্ণ নিষ্পত্তি, তাহলে পূর্ণ নিষ্পত্তি হলে ডিফারেন্স যেই টাকাটা, অর্থাৎ যত টাকা আমরা পাই নাই সেই টাকাটা হলো বার্তা। তাহলে পাওয়া গেল কত টাকা? পাওয়া গেল 20,000 টাকা। তাহলে নগদান হিসাব ডেবিট 20,000 টাকা। প্রদত্ত বার্তা হিসাব ডেবিট, কত টাকা পাবো না? 2,000 টাকা। তাহলে 2,000 টাকা বার্তা। তাহলে দেনাদার মৌ হিসাব ক্রেডিট, দেনাদার মৌ হিসাব ক্রেডিট 22,000 টাকা। টোটাল 22,000 টাকা ক্রেডিট হবে দেনাদার হিসেবে। হিসাব সমীকরণের প্রভাব কি হবে? নগদান হিসাব, সম্পদ বৃদ্ধি পাইলে হয় ডেবিট। প্রদত্ত বার্তা হিসাব, ব্যয় বৃদ্ধি পাইলেও হয় ডেবিট। দেনাদার হিসাব মৌ, সম্পদ হ্রাস পাইলে হয় ক্রেডিট। ব্যয় বৃদ্ধি পেলে কি হবে? মালিকানা সত্ত্ব হ্রাস পাবে। আর এখানে দেনাদার হিসাব মৌ, এর পরিবর্তে আমরা কি লিখতে পারি? প্রাপ্য হিসাব। পরের লেনদেন। তিনের ক, ইমামের নিকট 10,000 টাকা মূল্যের পণ্য 10% বার্তায় বিক্রয় করা হলো। তাহলে আমরা কার নিকট বিক্রি করছি? ইমামের নিকট। যেহেতু বাকিতে বিক্রি করছি, বাকিতে বিক্রয়ের সম্পর্ক হলো দেনাদারের সাথে। তাহলে দেনাদার ইমাম হিসাব কি আসবে? 9,000 টাকা। কেন 9,000 টাকা? এখানে আমরা টোটাল বিক্রি করছি 10,000 টাকা, কিন্তু 10% বার্তা, এই 10% বার্তাটাই হলো কারবারি বার্তা। আর কারবারি বার্তা কখনো হিসাবভুক্ত করতে হয় না, কিন্তু বাদ দিয়ে দেখাতে হবে। তাহলে 10,000 টাকার 10% সমান হলো 1,000 টাকা। তাহলে 1,000 টাকা বাদ দিলে থাকলো 9,000 টাকা। এই 9,000 টাকায় আমাদের হিসাবভুক্ত করতে হবে, বাকি 1,000 টাকা হিসাবভুক্ত করতে হবে না। তাহলে কি? দেনাদার হিসাব ইমাম ডেবিট 9,000 টাকা, আর বিক্রয় হিসাব ক্রেডিট 9,000 টাকা। দেখো বিক্রয় হিসাব 10,000 × 90%। কেন 90%? যখনই পার্সেন্ট থাকবে তখনই মনে রাখবা পার্সেন্টের সম্পর্ক হলো 100-র সাথে। তাহলে 100% থেকে 10% বাদ দিলে 90%, এই জন্য এখানে 90%। হিসাব সমীকরণে প্রভাবটা কি আসবে? দেনাদার হিসাব ইমাম, সম্পদ বৃদ্ধি ডেবিট। বিক্রয় হিসাব আয় বৃদ্ধি পাইলে হয় ক্রেডিট। তাহলে এই আয় বৃদ্ধি পাইলে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাবে। আর দেনাদারের পরিবর্তে আমরা প্রাপ্য হিসাব লিখতে পারি, এবং প্রাপ্য হিসাবের পাশে কি লিখতে হবে? অবশ্যই নামটা লিখে দিতে হবে। ব্র্যাকেটে লিখো অথবা ড্যাশ দিয়ে লিখো। তিনের খ, ইমামের নিকট হতে তার মোট দেনা 2% বার্তায় আদায় করা হলো। তাহলে ইমামের নিকট আমরা কত টাকা পেতাম? একটু আগে যে লেনদেনটা দেখলাম, অর্থাৎ তিনের খতে আছে ইমামের নামে 9,000 টাকা আমরা পাবো। অর্থাৎ ইমামের নিকট আমরা কত টাকা পাবো? 9,000 টাকা। দেখো 2% বার্তায় আদায় করা হলো, তাহলে আমরা
কত আদায় করলাম? 100 বিয়োগ 2%, অর্থাৎ 98%, 98% আমরা আদায় করেছি। কত টাকার? 9,000 টাকার। তাহলে নগদান হিসাব 9,000 ইন্টু 98% সমান হলো 8,820 টাকা। তাহলে নগদান হিসাব ডেবিট 8,820 টাকা। প্রদত্ত বার্তা হিসাব 9,000-এর 2%, 180 টাকা। আর দেনাদার হিসাব, ইমাম হিসাব টোটাল 9,000 টাকা। দেখো ডেবিটে এটা যোগ করবা 9,000 টাকা, আর ক্রেডিটেও 9,000 টাকা। তাহলে হিসাব সমীকরণে আমাদের প্রভাবটা কি হবে? নগদান হিসাব, সম্পদ হিসাব, সম্পদ বৃদ্ধি পাইলে হয় ডেবিট। প্রদত্ত বার্তা হিসাব, ব্যয় বৃদ্ধি পাইলে হয় ডেবিট। দেনাদার হিসাব, সম্পদ বৃদ্ধি পাইলে হয় ক্রেডিট। তো ব্যয় বৃদ্ধির কারণে কি হবে? মালিকানা সত্ত্ব হ্রাস পাবে। আর এখানে দেনাদার হিসাব, ইমাম হিসাবের পরিবর্তে আমরা পূর্বের মতো কি লিখতে পারি? প্রাপ্য হিসাব। চারের ক, পপির নিকট 22,000 টাকা মূল্যের পণ্য 10% বাট্টায় বিক্রয় করা হলো। বন্ধুরা দেখো এখানে তাহলে বিক্রয় বাট্টা কত আসবে? 22,000 ইন্টু 10%, টোটাল 2,200 টাকা হলো বিক্রয় বাট্টা। যেই বাট্টাটা হিসাবভুক্ত হবে না, কিন্তু বাদ দিয়ে দেখাতে হবে কত থেকে? 22,000 টাকা থেকে। তাহলে জাবেদা কি হবে? দেনাদার হিসাব পপি কত টাকা? 22,000 বিয়োগ হলো 2,200, 19,800 টাকা। বিক্রয় হিসাব 22,000 ইন্টু 90%, অথবা 22,000 বিয়োগ 2,200। 90% কেন? 100 বিয়োগ হলো 10 সমান হলো 90, এই জন্য 90%। তাহলে বিক্রয় হিসাব ক্রেডিট 19,800। হিসাব সমীকরণে লেনদেনের প্রভাবটা কি হবে? দেনাদার হিসাব পপি, সম্পদ হিসাব, সম্পদ বৃদ্ধি পাইলে হয় ডেবিট। বিক্রয় হিসাব, আয় বৃদ্ধি পাইলে হয় ক্রেডিট। আয় বৃদ্ধির সম্পর্ক কার সাথে? মালিকানা সত্ত্বের সাথে। তাহলে আয় বৃদ্ধি পাইলে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাবে। আর এখানে দেনাদার হিসাবের পরিবর্তে আমরা কি লিখতে পারি? প্রাপ্য হিসাব। চারের খ, পপির নিকট হতে তার মোট দেনা 2% বাট্টায় নগদে 40% ও চেকে বাকি টাকা আদায় করা হলো, এবং চেকটি সাথে সাথে ব্যাংকে জমা দেওয়া হলো। শিক্ষার্থী বন্ধুরা এখানে 40% আদায় করছি, তাহলে বাকি থাকলো কত? 60%। বাকি 60% আমরা চেকের মাধ্যমে আদায় করছি, এটা মনে রাখতে হবে। এর আগে আমাদের জানতে হবে যে পপির নিকট আমরা কত টাকা পাবো। চারের কতে আমাদের যে লেনদেনটা ছিল সেই লেনদেনের উপর বেস করেই চারের ক্ষয়ের এন্ট্রিটা দিতে হবে। এখানে দেখো চারের কতে ছিল পপির নামে আমরা 19,800 টাকা পাবো, অর্থাৎ পপির কাছে আমরা কত টাকা পাবো? 19,800। তাহলে এখানে মোট পাওনা টাকার পরিমাণ আমাদের কত? 19,800, এবং এই 19,800 টাকার উপর বেস করেই এখনকার জাবেদা এন্ট্রি করতে হবে। দেখো 19,800 ইন্টু 2%, অর্থাৎ বাট্টা কত? 2%। তাহলে 19,800-র 2% হলো 396 টাকা হলো বাট্টা। তারপরে হলো 19,800 মাইনাস হলো 396, তাহলে 19,404 টাকা আমরা এখন আদায় করতে পারবো। 19,404 ইন্টু 40% সমান হলো 7,761 টাকা 60 পয়সা। যেহেতু 60 পয়সা এখানে দশমিকের পরে 5 বা তার চেয়ে বেশি হলে দশমিকটা যদি আমরা বাদ দিই, তাহলে তার আগের দশমিকের আগের সংখ্যার সাথে কি করতে হবে? 1 যোগ করতে হবে। আর 19,404 টাকা ইন্টু 60%, চেকে যেটা আদায় করলাম সেটা 60%, এটার পরিমাণ দাঁড়ালো 11,642 টাকা 40 পয়সা। যেহেতু এই যে 40 দশমিকের পরে 4 5-এর চেয়ে কম, এই জন্য এটার কারণে কি কোনো যোগ বিয়োগ কিছুই করতে হবে না, 11,642 টাকা লিখতে হবে। নগদান হিসাব 19,404 ইন্টু 40% সমান হলো 7,762 টাকা। ব্যাংক হিসাব 19,404 ইন্টু 60% সমান 11,642 টাকা। প্রদত্ত বাট্টা হিসাব 19,800 টাকা ইন্টু 2%
সমান হলো 396 টাকা। তাহলে ক্রেডিট কি হবে? দেনাদার পপি হিসাব 19,800। হিসাব সমীকরণে উক্ত লেনদেনের প্রভাব কি হবে? নগদান হিসাব, সম্পদ হিসাব, সম্পদ বৃদ্ধি পাইলে হয় ডেবিট। ব্যাংক হিসাব, সম্পদ বৃদ্ধি পাইলে হয় ডেবিট। প্রদত্ত বার্তা হিসাব, ব্যয় বৃদ্ধি পাইলে হয় ডেবিট। দেনাদার হিসাব, সম্পদ হ্রাস পাইলে হয় ক্রেডিট। তাহলে এখানে প্রদত্ত বার্তা ব্যয় বৃদ্ধির সাথে সম্পর্ক কার? মালিকানা সত্ত্বের। আর মালিকানা সত্ত্ব হ্রাস পাবে। আর এখানে দেনাদারের পরিবর্তে প্রাপ্য হিসাব। এ পর্যায়ে আমরা প্রাপ্ত বার্তা নিয়ে কয়েকটা লেনদেন এবং তার জাবেদা এবং হিসাব সমীকরণের প্রভাব দেখব। বার্তা প্রাপ্তি 1500 টাকা। তো প্রাপ্ত বার্তার সাথে সম্পর্ক পাওনাদার বা প্রদেয় হিসাবের সাথে। তাহলে পাওনাদার হিসাব ডেবিট 1500 টাকা, আর প্রাপ্ত বার্তা হিসাব ক্রেডিট 1500 টাকা। হিসাব সমীকরণের প্রভাব কি হবে? পাওনাদার হিসাব, দায় হ্রাস পাইলে হয় ডেবিট। প্রাপ্ত বার্তা হিসাব, আয় বৃদ্ধি পাইলে হয় ক্রেডিট। আর আয় বৃদ্ধি মানে হলো মালিকানা সত্ত্ব বৃদ্ধি। আর পাওনাদারের পরিবর্তে আমরা লিখতে পারি প্রদেয় হিসাব। মিলিকে তার পাওনা 10,000 টাকার পূর্ণ নিষ্পত্তিতে 8,800 টাকা প্রদান। আমরা কত প্রদান করছি? 8,800 টাকা। আর মিলি আমাদের নিকট পাবে কত? 10,000। তাহলে মিলি হিসাব টোটাল টাকাটাই আমাদের লিখতে হবে। অর্থাৎ পাওনাদার মিলি ডেবিট 10,000 টাকা, আর প্রাপ্ত বার্তা হিসাব ক্রেডিট। কত আমরা পেমেন্ট করব না? 10,000 বিয়োগ হলো 8,800, টোটাল 2,200 টাকা পেমেন্ট করব না। এই জন্য প্রাপ্ত বার্তা হিসাব ক্রেডিট 2,200 টাকা, নগদান হিসাব ক্রেডিট 8,800 টাকা। হিসাব সমীকরণে উক্ত লেনদেনের প্রভাব কী হবে? পাওনাদার হিসাব মিলি, দায় হ্রাস পাইলে হয় ডেবিট। প্রাপ্তবার্তা হিসাব, আয় বৃদ্ধি পাইলে হয় ক্রেডিট। নগদান হিসাব, সম্পদ হ্রাস পাইলে হয় ক্রেডিট। আর আয় বৃদ্ধির কারণে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাবে। আর এখানে পাওনাদারের পরিবর্তে প্রদেয় হিসাব। হাসানের নিকট হতে পণ্য ক্রয় করা হয়েছিল, তার 5,000 টাকার হিসাব 4,700 টাকায় নিষ্পত্তি করা হলো। অর্থাৎ হাসান আমাদের কাছে 5,000 টাকা পাইতো, তাকে আমরা প্রদান করেছি কি 4,700 টাকা। আর 300 টাকা কিন্তু কখনো দিতে হবে না, যার কারণে এই 300 টাকা হলো বার্তা। তাহলে হাসান আমাদের কাছে পাইতো 5,000, তাহলে হাসান হিসাবে কিন্তু ডেবিট 5,000 টাকায় আসবে। হাসান কি? পাওনাদার। তাহলে পাওনাদার হিসাব হাসান ডেবিট 5,000 টাকা। প্রাপ্তবার্তা হিসাব ক্রেডিট 300 টাকা। পেমেন্ট করছি কত? 4,700 টাকা। তাহলে নগদান হিসাব ক্রেডিট 4,700 টাকা। হিসাব সমীকরণের প্রভাব কি হবে? পাওনাদার হিসাব হাসান হিসাব, দায় হ্রাস পাইলে হয় ডেবিট। প্রাপ্তবার্তা হিসাব, আয় বৃদ্ধি পাইলে হয় ক্রেডিট। নগদান হিসাব, সম্পদ হ্রাস পাইলে কি হয়? ক্রেডিট হয়। আর আয় বৃদ্ধির সাথে মালিকানা সত্ত্বের সম্পর্ক, আয় বৃদ্ধি মানে হলো মালিকানা সত্ত্ব বৃদ্ধি। আর পাওনাদারের পরিবর্তে প্রদেয় হিসাব লিখতে পারি। পাওনাদারের পরিবর্তে কি লিখতে পারি? প্রদেয় হিসাব। ক, লাবণীর নিকট হতে 10,000 টাকা মূল্যের পণ্য 5% বাট্টায়
ক্রয় করা হলো। এই 5% কিন্তু কারবারি বাট্টা। তাহলে 10,000-এর 5% হলো 500 টাকা। তাহলে 10,000 টাকা থেকে 500 টাকা বাদ দিলে আমাদের থাকে 9,500 টাকা। আমাদের লেনদেনটা আসলে 9,500 টাকারই হবে। তাহলে যেহেতু ক্রয় করছি, যেভাবে ইচ্ছে সেভাবে ক্রয় করি। ক্রয় হিসাব ডেবিট, 10,000 ইন্টু 95%, 9,500 টাকা। আর পাওনাদার হিসাব লাবণী ক্রেডিট, 9,500 টাকা। হিসাব সমীকরণে লেনদেনটার প্রভাব কী হবে? ক্রয় হিসাব, ব্যয় হিসাব, ব্যয় বৃদ্ধি পাইলে হয় ডেবিট। পাওনাদার হিসাব, দায় হিসাব, দায় বৃদ্ধি পাইলে হয় ক্রেডিট। পাওনাদার হিসাবের পরিবর্তে আমরা কি লিখতে পারি? প্রদেয় হিসাব। আর ব্যয় বৃদ্ধির কারণে কি পাইছে? মালিকানা সত্ত্ব হ্রাস পাইছে। লাবণীকে তার পাওনা 2% বাট্টায় পরিশোধ করা হলো। তাহলে 8-এর কতে আমরা যে জাবেদাটা দেখলাম, সেখানে লাবণী আমাদের নিকট কত টাকা পাইতো? লাবণী হিসাবে ক্রেডিট ছিল 9,500 টাকা, অর্থাৎ লাবণী আমাদের কাছে 9,500 টাকা পাবে। এই যে 9,500 টাকা, এই 9,500 টাকায় আমরা 2% বাট্টায় পরিশোধ করেছি। তাহলে জাবেদা কি হবে? লাবণী হিসাব ডেবিট 9,500 টাকা। যেহেতু টোটাল লেনদেনটার পরিমাণ হলো আমার 9,500, তাহলে পাওনাদার বা দেনাদারের সাথে কি ডেবিট বা ক্রেডিট হবে কত? টোটাল পাওনার পরিমাণ বা দেনার পরিমাণ। তাহলে এখানে পাওনাদার হিসাব লাবণী ডেবিট 9,500 টাকা। প্রাপ্ত বাট্টা হিসাব 9,500-র 2% 190 টাকা। আর নগদান হিসাব ক্রেডিট 9,500 ইন্টু 98%, 100 থেকে 2 বাদ দিলে থাকে 98, এই জন্য এখানে 98%, অথবা 9,500 বিয়োগ হলো 190, টোটাল আসে 9,310 টাকা। দেখো এখানে 9,500 ইন্টু 2% 190 টাকা, 9,500 বিয়োগ 190, 9,310 টাকা। এখানে জাস্ট ক্যালকুলেশন যেইভাবেই করো একভাবে করলেই হবে, এতে কোনো প্রবলেম নাই। কিন্তু টাকার পরিমাণ যাতে সঠিক হয়, শুধু জাবেদা ঠিক থাকলেই হবে না, টাকার পরিমাণে যদি তোমরা ভুল করো তাহলে কিন্তু জাবেদায় মার্কস পাবে না। তো বন্ধুরা, হিসাব সমীকরণের প্রভাবটা কি হবে? পাওনাদার লাবণী, দায় হিসাব, দায় হ্রাস পাইলে হয় ডেবিট। প্রাপ্ত বাট্টা হিসাব, আয় হিসাব, আয় বৃদ্ধি পাইলে হয় ক্রেডিট। নগদান হিসাব, সম্পদ হ্রাস পাইলে হয় ক্রেডিট। আয় বৃদ্ধির সাথে মালিকানা সত্ত্বের সম্পর্ক, মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাবে। আয় বৃদ্ধির সাথে সাথে কি বৃদ্ধি পাবে? মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাবে। আর পূর্বের মতো পাওনাদারের পরিবর্তে আমরা প্রদেয় হিসাব লিখতে পারি। তো এই ছিল আজকের আলোচনা। বিদায় নেওয়ার আগে তোমাদের কাছে আবারও আমার একটা রিকোয়েস্ট থাকবে, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো নাই, কাইন্ডলি সাবস্ক্রাইব করে নিবে, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবে না। মহান আল্লাহ সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, আমিন। আল্লাহ হাফেজ।